ফিল্ম সিন্ডিকেটের প্রযোজনায় ওয়েব সিরিজ কালপুরুষ চলে এসেছে চরকিতে। এই সিরিজটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন সালজার রহমান। এটি তার একেবারেই প্রথম ওয়েব সিরিজ, প্রথম পরিচালনা। তো আমরা সিরিজের গল্পটার দিকে যদি যাই, আমরা খুব সরাসরি আসলে সিরিজ নিয়ে আলাপ আলোচনায় চলে যাই, অন্য কথাবার্তা বাদ। এই দেখা যায় যে ধানমন্ডি লেকে রাতের বেলা একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডটা কীরকমভাবে হয়েছে সেটা একেবারেই সিরিজের শুরুর দিকে দর্শক দেখতে পাবেন। এবং এই মার্ডার মিস্ট্রি সলভ করতে চলে আসেন একজন পুলিশ অফিসার। তার ব্যক্তিগত জীবনেও বিভিন্ন রকমের ক্রাইসিস রয়েছে এবং সেই পুলিশ অফিসার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তিনি আনফিট। তার এই আনফিট ব্যাপারটা খুবই মানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে এটা একটা বড় একটা ফ্যাক্টর। এবং তার নিজস্ব যেই ট্যালেন্ট, তার নিজস্ব যেই বোঝাপড়া এবং বিভিন্ন বিষয় নিয়ে তার যে বিশ্বাস, সেগুলো নিয়েও তার আশেপাশের বিভিন্ন যেই জিনিসগুলোর সাথে তিনি সম্পৃক্ত, তার স্ত্রী, তার গণ্ডি, এগুলো নিয়েই তার যে ক্রাইসিস, সেটা আসলে গল্পের একেবারে শুরু থেকেই দেখা যায়। কিন্তু সেখান থেকে গল্প আসলে আস্তে আস্তে মার্ডার মিস্ট্রি থেকে চলে যেতে থাকে অন্যদিকে। জীবের প্রতি মানুষের একটা মার্ডার মিস্ট্রি থেকে আসলে অন্যদিকে চলে যাওয়ার ব্যাপারটা আপনারা কীরকম ভাবে নেবেন? 7টা এপিসোডের একটা সিরিজ, এক একটা এপিসোডে বলা যেতে পারে যে 20-25 মিনিট, মানে আমাদের সিরিজগুলোতে যেরকম হয় আর কি। এবং আমরা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ওটিটি সিরিজ যখন জনপ্রিয় হওয়া শুরু হয়ে উঠলো, তখন থেকে আমরা দেখব যে মার্ডার মিস্ট্রি বা হচ্ছে বিভিন্ন ধরনের ডিটেকটিভ কাহিনী বা পুলিশ প্রসিডিউরাল কেসগুলো আমাদের বেশ জনপ্রিয় হয়েছে। এই যে এই সিরিজটা কালপুরুষে আসলে এই মার্ডার মিস্ট্রির এই জায়গা এবং আশপাশের বিষয়ের থেকে আরেকটা দিকে চলে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। এই সায়েন্স ফিকশনের ব্যাপারটাও কিন্তু পরিচালকের, এটা আমি বলবো যে আসলে এটা কি গল্পের এক ধরনের হচ্ছে খামতি, নাকি তার ইচ্ছে করে এইভাবে করা কিছু, যে আপনি কিন্তু এটাকে যদি আবার ব্যাখ্যা দিতে যান তাহলে সবসময় এটাকে সায়েন্স ফিকশন মনে হবে না, আবার মনে হবে যে কিছুটা আসলে ভুতুরে ব্যাপার, আবার এরকম মনে হতে পারে যে এটা আসলে এক ধরনের ধাঁধা রেখে দেওয়া হয়েছে কিনা, যে এটা আসলেই সায়েন্স ফিকশনের মতো কিছু নাকি অন্য কিছু। তো যাই হোক, এই সব মিলিয়ে কালপুরুষের কাহিনী এগিয়ে যেতে থাকে। ভীষণ ব্যস্ত এখন। এই সিরিজে মুখ্য ভূমিকায় এই এসআই মিরাজের ভূমিকায় অভিনয় করেছেন এফএস নাইম। এবং পার্টিকুলারলি এই সিরিজটার জন্য তিনি যে বডি ট্রান্সফরমেশন করেছিলেন, বাংলাদেশে কিন্তু একটা সিরিজের জন্য একজন অভিনেতা এরকমভাবে বডি ট্রান্সফরমেশন করেছেন, সেটা কিন্তু খুবই রেয়ার ঘটনা। মানে আগে আরও ছিল কিনা আমার জানা নাই, তবে এই সিরিজের জন্য কিন্তু তার এই বডি ট্রান্সফরমেশনের ব্যাপারটা অনেক পরিমাণে আলোচনায় ছিল। এবং সিরিজটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে তিনি যা করেছেন একদম ঠিকঠাক সেরা একটা কাজ হয়েছে। এই যে বিভিন্ন বিভিন্ন দৃশ্য, তার যেই বোঝাপড়া মানে এই সিরিজের যেই কাহিনীগুলোর সাথে তার যেই এগিয়ে চলা, তার দেখা যাচ্ছে যে তিনি যেই কাজগুলো করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের কাজ, সেটা তার অফিসে হোক, তার বাইরের জীবনে হোক, তার ফিলোসফিক্যাল যেই অবস্থান সেই জায়গা থেকে হোক, সবসময় কিন্তু তিনি দেখা যাবে যে এক ধরনের অবস্ট্যাকলের মধ্যে দিয়ে পার করেছেন। তো নাইম দুর্দান্ত ছিলেন। এবং এছাড়া যাদের কথা অবশ্যই বলতে হবে, যারা আসলে খুবই বড় চরিত্রেই ছিলেন কালপুরুষে, চঞ্চল চৌধুরী ছিলেন। এবং তিনি বলা যেতে পারে যে সবসময় যেই ভালো দারুণ দারুণ যেই কাজগুলো করেন, কালপুরুষে চঞ্চল চৌধুরী যখন প্রথম দৃশ্যতে আসলেন তখনই কিন্তু বলা যেতে পারে যে কালপুরুষের গিয়ারটা উঠে গেছে একেবারে। তার ডিফারেন্ট ডায়ালগ এবং তার যেই ডিফারেন্ট ধরনের এক্সপ্রেশন, সেগুলো তো ছিলই, পাশাপাশি তিনি কিন্তু আসলে খুব রহস্যের যেই মিশ্রণটা, সেটা এই সিরিজটার মধ্যে ভালো মতো ইনপুট দিয়েছেন। এবং সেই সাথে ইমতিয়াজ বর্ষণ, তিনি ছিলেন সংক্ষিপ্ত সময়, এবং এর আগে ইমতিয়াজ বর্ষণ বেশ কয়েকটি সিরিজে যেই রকম সংক্ষিপ্ত সময়ে দারুণ অভিনয় করেছেন, এইখানেও তার যেই চরিত্রটি, তিনি আসলে বলা যেতে পারে যে মিরাজের এক ধরনের প্রতিদ্বন্দ্বী, তিনিও কিন্তু দুর্দান্ত ছিলেন। এবং তার যে স্পেসিফিক কিছু ডায়ালগ ছিল, স্পেসিফিক কিছু বোঝাপড়া ছিল এবং নিজের কাজ নিয়ে তার যে অবস্থান ছিল, সেগুলো কিন্তু দারুণ ছিল। কার কথা বলতেছি তুমি বোঝো না? ওই বুড়িওয়ালাটা কই? সবশেষে একটু এটাই বলি যে কালপুরুষ দেখে আসলে কি রকম লাগলো। এই জায়গায় বলতে হবে যে কালপুরুষের মূল যেই কাহিনী, এই যে মার্ডার মিস্ট্রি সলিউশন এবং পুলিশরা আসলে সেটা সমাধান করতে চাচ্ছে, এটা কিন্তু আমরা মোটামুটি অনেক ধরনের কাহিনী এরকম দেখে ফেলেছি। এবং কালপুরুষও সেখানে একটা সংযোজন, কিন্তু কালপুরুষ একটা নতুন সংযোজন। এর মধ্যে বেশ কিছু জায়গায় আপনি কনফিউজ হয়ে যাবেন, বেশ কিছু জায়গায় আপনার প্রশ্ন তৈরি হবে। কিন্তু আমি সবশেষে এটাই বলবো যে কালপুরুষ এই যে নতুন সংযোজনটা হলো, আমরা কিন্তু 1899, ডার্ক, তারপরে শাটার আইল্যান্ড বা ইনসেপশন, এই ধরনের সিনেমা দেখে কিন্তু আমরা অনেক কনফিউজ হয়েছি হলিউডের কন্টেন্ট। তো সেই জায়গা থেকে বলতে হবে যে আপনি যদি দেশের কন্টেন্ট হিসেবে সিম্পলের মধ্যে গর্জিয়াসভাবে কনফিউজড হতে চান, তাহলে কালপুরুষ দেখে ফেলুন, পয়সা উসুল। যে আপনি খুন করে সমস্ত ঘটনা আপনার মাথার মধ্যে সাজিয়েছেন।